প্রিয় স্টুডেন্ট, একাদশ শ্রেণীর পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত দ্বিতীয় অনলাইন ক্লাসে আমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল পৃথিবীর উৎপত্তির ধারণা আর কান্টের নীহারিকা মতবাদ। আজকে আলোচনা হবে পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত তোমাদের একাদশ শ্রেণীতে যেটুকু রয়েছে তার দ্বিতীয় ক্লাস। দেখো, নীহারিকা মতবাদ কিন্তু কেবলমাত্র কান্ট দেয়নি, কান্টের পরে পরে দিয়েছে পিরে সাইমন লাপ্লাস, যাকে শুধু লাপ্লাস নামে বেশি পরিচিত। তিনি 1796 সালে তার নীহারিকা মতবাদটি দিয়েছিলেন। 1755 সালে যে কান্ট নীহারিকা মতবাদ দিয়েছিলেন, এই তার মতবাদের কিছু ভুল ভ্রান্তিগুলো ছিল, সেইগুলিকে কাটিয়ে ওঠার তিনি কিন্তু চেষ্টা করেছিলেন লাপ্লাস। তার তত্ত্বের কিছু মূল কথা ছিল। কান্ট যেমন বলেছিলেন যে প্রথমে কিছু নিশ্চল শীতল বস্তুকণা ছিল মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে, সেই তত্ত্বটি কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন, সেই কথাটি রাখেননি। তিনি বলেছেন যে এই আমাদের যে সৌরজগৎ রয়েছে, এই সৌরজগৎ এক সময় একটি উত্তপ্ত গলিত পদার্থ, উত্তপ্ত অ্যাকচুয়ালি মানে উত্তপ্ত বা বাষ্পপুঞ্জ দ্বারা গঠিত একটা নীহারিকা ছিল এক সময়। এই নীহারিকা উত্তপ্ত গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ একটা নীহারিকা ছিল, আর এই নীহারিকাটি তার চারপাশে নিজে থেকেই সে পাক খেত। আবার বলছি যে প্রথম থেকেই তিনি ধরে নিয়েছিলেন যে মহাকাশে এই সৌরজগৎ সৃষ্টির আগে এই সৌরজগতে একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড সে ধীরে ধীরে পাক খেত, নিজের উপরেই পাক খেত। পুরোপুরি শক্ত বা কঠিন ছিল না, গ্যাসীয় বাষ্পে পরিপূর্ণ উত্তপ্ত মেঘের মতো হয়ে ঘূর্ণয়মান। আগে থেকে উত্তপ্ত ছিল, এই কথাটি তিনি কিন্তু বলে দিলেন প্রথমেই, এই লাপ্লাস। তারপরে তিনি বললেন যে এই উত্তপ্ত গ্যাসীয় যে নীহারিকাটি রয়েছে, নীহারিকাটি রয়েছে, এই নীহারিকাটি ধীরে ধীরে সংকোচন হতে শুরু করে। যে নিজের উপরে যে পাক খাচ্ছে, এই পরবর্তীতে এই পাক খাওয়ার কারণে ধীরে ধীরে সংকোচন হতে থাকে, ধীরে ধীরে শীতলীকরণ বা ঠান্ডা হতে থাকে। ধীরে ধীরে যত ঠান্ডা হচ্ছে, সে কিন্তু ধীরে ধীরে, আমরা জানি কোনো বস্তু যদি শীতল হয় তাহলে সেই বস্তুটা ধীরে ধীরে সংকোচন হতে থাকে বা তার আয়তন কিন্তু ছোট হতে থাকে। তোমরা দেখবে যে কাদামাটিগুলো ধীরে ধীরে যদি শুকিয়ে যায় তাহলে তার কতগুলি ফাটল দেখা যায়। সেই রকমভাবেই যত কোনো এই নীহারিকাটি যত শীতলীকরণ বা ঠান্ডা হতে শুরু করলো, একসময় ঠান্ডা হতে শুরু করলো, তিনি ধরে নিলেন। দিয়ে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার ফলে সংকোচন হতে শুরু করলো, আর যত সংকোচন হতে শুরু করলো, যত ছোট হতে শুরু করলো, তার ঘূর্ণন বেগটা যে আগে ছিল, সেই ঘূর্ণন বেগ কিন্তু দ্রুত হতে লাগলো। এই যত দ্রুত হতে লাগলো, তার মতে যত দ্রুত হতে লাগলো তার ঘূর্ণন বেগটা, এই ঘূর্ণন বেগের কারণে এই নীহারিকার মধ্যবর্তী স্থান থেকে এক একটি করে বলয়গুলো দূরের দিকে ছিটকে যেতে লাগলো, ধীরে ধীরে ছিটকে যেতে লাগলো। আর এই নীহারিকার মধ্যভাগ থেকে বাইরের অংশে কিন্তু শীতলীকরণের হারটা বেশি দ্রুত ছিল। আমরা জানি যখন কোনো একটা অগ্নিপিণ্ডের সেন্টার থেকে বাইরের দিকে তাপের পরিমাণটা কম হয়, ঠিক তেমনই এই নীহারিকার মধ্যবর্তী স্থানে তাপটা কিন্তু বেশি, সেখানে শীতলীকরণ ভাবটা কম। আর যত বাইরের দিকে বলয়গুলো রয়েছে তার শীতলীকরণ হারটা কিন্তু তত দ্রুত।
এক তো শীতলীকরণের হারের পার্থক্য, ভিতরে একরকম নীহারিকার, বাইরে একরকম। আবার রয়েছে নীহারিকার ঘূর্ণন বেগ, এই দুইয়ের মিলনে এক একটি করে বলয় এই নীহারিকা থেকে বাইরের দিকে ছুটে যেতে লাগলো। এখানে দুটো বল কাজ করছে, এক হচ্ছে শীতলীকরণের ফলে ঠান্ডা হওয়া, দ্বিতীয়ত কেন্দ্র বহির্মুখী বল। যখন কোনো বস্তু একটা ঘুরবে তার উপরে কিন্তু নিরক্ষীয় অংশে একটা কেন্দ্র বহির্মুখী বা বাইরে থেকে ছিটকে যাওয়ার একটা বল তৈরি হবে, শক্তি তৈরি হবে, সেটাকে কেন্দ্র বহির্মুখী বল। আর এই কেন্দ্র বহির্মুখী বলের ফলে কিন্তু এক একটি বলয়গুলি পরবর্তীতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলির, সেম পদ্ধতিতে উপগ্রহগুলির সৃষ্টি হয়েছে। মানে কান্টের থিওরিটাকেই তিনি একটু পরিমার্জন করেছেন, বাস্তবে আর কিছু নয়। তো মোটামুটিভাবে এই থিওরিটা তিনটি পর্যায়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। এই যে এতগুলি কথা তিনটি পর্যায়ে তিনি বলছেন যে প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায়টা এটা উত্তপ্ত ঘূর্ণয়মান নীহারিকা। একটা কথা মনে রাখবে যে নীহারিকা শুধু যে আমাদের সৌরজগতেই আসে তা কিন্তু নয়, সৌরজগতের বাইরে অসংখ্য নীহারিকা রয়েছে, অসংখ্য, লক্ষ লক্ষ ছিল বা এখনো রয়েছে, হতে পারে। তো এমনও হতে পারে যে আমাদের শুধু সৌরজগৎ রয়েছে তা নয়, অনেকগুলি সৌরজগৎ রয়েছে, থাকতে পারে। যতগুলো আমরা স্টার বা তারা দেখছি প্রত্যেকটারই তার একটা নির্দিষ্ট জগৎ রয়েছে। তো তিনি বললেন যে প্রথমেই তার প্রথম পর্যায়টা, যে তিনটি পর্যায়ে মোটামুটি ভাবে বলেছেন, যে তার প্রথম পর্যায়ে একটা ঘূর্ণয়মান উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড নীহারিকা কিন্তু ঘুরপাক খাচ্ছে, এটা প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে তিনি বলছেন যে ধীরে ধীরে শীতলীকরণের হারটা কিন্তু শুরু হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে শীতলীকরণের হারটা শুরু হয়ে যাওয়ার কারণে সংকোচন হচ্ছে, নীহারিকার সংকোচনে ছোট হয়ে যাচ্ছে। যত ছোট হচ্ছে ধীরে ধীরে এক একটি বলয় কিন্তু ছুটে যাচ্ছে, এই নীহারিকার মাঝ বরাবর অংশ থেকে কিন্তু এক একটি বলয় ছুটে যাচ্ছে। এই ছুটে যাওয়ার কারণেই বলয়গুলো পরবর্তীকালে আরো বেশি শীতল হয়ে, তিনি বলেছেন যে 9টি বলয় ছুটেছে। আবার বলছি, তিনি বলেছেন যে 9টি এইরকম বলয় ছুটেছে, বেশি বলয়ের কথা কিন্তু তিনি উল্লেখ করেননি। আর এক একটি বলয় থেকে এক একটি গ্রহের জন্ম দিয়েছে। আর সেম পদ্ধতিতে এই গ্রহগুলির ঘূর্ণন বেগের কারণে গ্রহগুলির মাঝ বরাবর থেকে এক একটি বলয় বাইরের দিকে বেরিয়ে এসে উপগ্রহগুলির সৃষ্টি হয়েছে। তো এইটুকু হচ্ছে লাপ্লাসের মতবাদ। এবং মাঝ বরাবর অংশে, এই নীহারিকার মাঝ বরাবর যে রেস্ট পার্ট বা বাকি অংশটুকু, সেটুকু কিন্তু এখনো সূর্যরূপে অবস্থান করছে। তার তত্ত্বের কিছু খারাপ দিকও রয়েছে, কিছু ভালো দিকও রয়েছে, বা সুবিধেও রয়েছে, কিছু কিছু অসুবিধেও রয়েছে। সুবিধাগুলো কি এটা আগে দেখি। এই তত্ত্বটা কিন্তু তিনি দিয়েছিলেন লাপ্লাস, এই নীহারিকা মতবাদটা, কান্টের পরে। কান্টের কিছুটা ভুল সংশোধন করার তিনি চেষ্টা করেছেন, যার ফলে কান্টের থেকে বেশি এটা কিন্তু বিজ্ঞানসম্মত তত্ত্ব। যে তিনি কান্ট প্রথমে বলে দিয়েছিলেন নিশ্চল ছিল পদার্থগুলো, তারপরে ধীরে ধীরে আকর্ষণ হওয়ার ফলে তাপের সঞ্চার হয়েছে, তিনি কথাটাকে বাদ দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন প্রথমেই উত্তপ্ত ছিল, তারপরে একটি বিজ্ঞানসম্মত মোটামুটি বলাই যায়। তারপরে তিনি প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রায় একটা তলে রয়েছে, একটা তলে রয়েছে। এই যে প্রত্যেকটা গ্রহ যে একটা নির্দিষ্ট তলে রয়েছে, এই তলটাকে ব্যাখ্যা করতে কিন্তু সক্ষম হয়েছেন। একটা তলে, যে গ্রহগুলো যে পৃথিবীর সূর্যের চারিদিকে যে ঘুরছে, আবর্তন করছে একটা নির্দিষ্ট তল বরাবর, এই তলটা কিন্তু ব্যাখ্যা করতে তিনি সক্ষম হয়েছেন। তিনি আর একটা কথা বলেছেন যে প্রথমে উত্তপ্ত ছিল, তার পরবর্তীতে শীতল হয়েছে। এই কথাটি কিন্তু গ্রহণযোগ্য। কেন? তোমরা দেখবে যে পৃথিবীর ভেতরে কিন্তু উত্তপ্ত অবস্থা রয়েছে আর বাইরের দিকে শীতল হয়ে গেছে। এখান থেকে মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে যায় যে না, তত্ত্বটা কিছুটা
সঠিক রয়েছে, না হলে পৃথিবীর বাইরের অংশটা কিন্তু শীতল হয়ে গেছে আর ভেতরের অংশ কিন্তু এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে। তো মোটামুটিভাবে এই কতগুলি বিষয় কিন্তু তার তত্ত্বের একটা একটা ভালো দিক বা সুবিধার মধ্যে আছে। কিছু অসুবিধাও রয়েছে এর তত্ত্বের। অসুবিধাগুলো হলো, তিনি বললেন যে উত্তপ্ত মহাকাশে উত্তপ্ত একটি গ্রহ নীহারিকা ছিল। তো নীহারিকার উৎস তিনি ব্যাখ্যা করেন, কোথা থেকে আসলো নীহারিকাটি, সেটার উত্তপ্তই বা কি করে হলো, বা গরম যে ছিল প্রথম থেকেই, এই তাপের উৎস তিনি কিন্তু কখনো বলেনি। তারপরে আবার এই গ্রহগুলির যে ঘূর্ণন, নীহারিকার যে ঘূর্ণন বেগটা ছিল, এই ঘূর্ণন বেগেরও তিনি কিন্তু আগে কোনো রকমের ব্যাখ্যা দেননি। তারপরে তিনি বলেছেন যে 9টি বলয়, নয়টি কেন বলয়, কেনই বা 9টি বলয় সৃষ্টি হয়েছে, 10টা বা 8টা বা 7টা কেন সৃষ্টি হয়নি, তার কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু তিনি দেননি। তারপরে সূর্য যে মাঝ বরাবর অবস্থান করছে, সূর্য মোটামুটি গোলাকার, তার একটা 3 ডাইমেনশন রয়েছে বলের মতো। এই যে বলের মতো আছে কেন, প্রথমেই তো বলা হয়েছে যে গ্যাসীয় পদার্থ দ্বারা পরিপূর্ণ নীহারিকা ছিল, সেটা মাঝ বরাবর অংশটা মোটামুটি স্থির থাকার কথা, সেটা কিন্তু স্থির নেই। যেটা সূর্যের কথা বলছি সেটা কিন্তু স্থির নেই। এটা মোটামুটি ভাবে তার তত্ত্বের মানে বিপক্ষে যায়। তারপরে তিনি বলেছেন যে সূর্য থেকে এই নীহারিকার মাঝ বরাবর অংশ কিন্তু সূর্যের উপর অবস্থান করছে, বাইরের অংশগুলো গ্রহ সৃষ্টি হয়েছে, তাদের ফলে তাদের একটি কক্ষতলে আবর্তন করছে। কিন্তু বাস্তবে প্রত্যেকটা গ্রহ একই দিকে আবর্তন করার কথা, একই দিকে পরিক্রমণ করার কথা, কিন্তু বাস্তবে গ্রহগুলো প্রত্যেকটাই একই দিকে আবর্তন বা প্রত্যেকটাই একই দিকে পরিক্রমণ করে না, ব্যতিক্রম রয়েছে। যেমন বৃহস্পতি ব্যতিক্রম, এই ব্যতিক্রমের ব্যাখ্যা তিনি কিন্তু তার তত্ত্বে দিতে পারেননি। তারপরে কিছু কৌণিক ভরবেগ, এই সূর্যের কৌণিক ভরবেগের সঙ্গে অন্যান্য গ্রহ আর নক্ষত্রের যে কৌণিক ভরবেগ তার কিন্তু মিল খাচ্ছে না। কৌণিক ভরবেগ মানে কি, সেন্টার থেকে যে একটা নির্দিষ্ট কোণ ঘুরছে, এই ঘুরছে ভর এবং তার একটা নির্দিষ্ট ভর রয়েছে গ্রহ উপগ্রহ বা সূর্যের, তার সঙ্গে তার যে বেগটা রয়েছে, এই বেগের সম্পর্ক, এই ভরের সঙ্গে এই বেগের সম্পর্ক। যেমন সূর্যকে কেন্দ্র করে সূর্য, পৃথিবী, গ্রহগুলি ঘুরছে, একটা কোণ, তিনি কোণ বরাবর ঘুরছে 360 ডিগ্রি, বেগের সাথে ঘুরছে, তার একটা নির্দিষ্ট ভর রয়েছে। এই সূর্যের কৌণিক ভরবেগের সঙ্গে এই সমস্ত গ্রহর উপগ্রহের কিন্তু কৌণিক ভরবেগের কোনো ব্যাখ্যা নেই। এতগুলি কিন্তু তার তত্ত্বের মানে মোটামুটি ভাবে খারাপ দিক বা অসুবিধে বলাই চলে। তা সত্ত্বেও তার তত্ত্বটা কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য। এরপরে চেম্বারলিন ও মুল্টনের গ্রহ কণিকা মতবাদ। একটু বলি যে নীহারিকা মতবাদ, কান্টের নীহারিকা মতবাদ আর এই লাপ্লাসের নীহারিকা মতবাদ, এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে প্রায় আসে, মানে প্রত্যেক বছরই প্রায়, হয়তো কোনো বছর না আসলেও প্রায় আসে, হয় কান্ট আসবে, না হলে লাপ্লাস আসে, এরকম করে আসে। তো ওই দুটোই কিন্তু 5 মার্কের করে তোমাদের আসতে পারে। আর কিছু কিছু হয়তো ছোট ছোট প্রশ্ন আসতেই পারে, যার মধ্যে রয়েছে চেম্বারলিন ও মুল্টনের গ্রহাণু তত্ত্ব বা গ্রহ কণিকা মতবাদ বা গ্রহাণু তত্ত্ব। আমেরিকার চিকাগো বিশ্ববিদ্যালয়ের দুজন জ্যোতির্বিজ্ঞানী, একজনের নাম চেম্বারলিন আর একজনের নাম মুল্টন, তারা কিন্তু এদের থেকে, কান্ট আর লাপ্লাস থেকে বাইরে বেরিয়ে এসে ভিন্ন ধরনের ধারণা দিয়েছেন পৃথিবী উৎপত্তি সম্পর্কে।
তাদের মতানুযায়ী এই সৌরজগৎ সৃষ্টির প্রথমেই সৌরজগতের যেখানে রয়েছে সৌরজগৎ, সেখানে একটি উত্তপ্ত বাষ্পীয় কুণ্ডলী ছিল। উত্তপ্ত বাষ্পীয় কুণ্ডলী, ঠিক এরকম নীহারিকার মতো উত্তপ্ত বাষ্প কুণ্ডলী অবস্থান ছিল। এই কুণ্ডলীগুলো যে কেবলমাত্র এই সৌরজগতেই ছিল তা কিন্তু নয়, মহাবিশ্বের আরো লক্ষ লক্ষ রয়েছে। যেখানে যেখানে একটি নক্ষত্র রয়েছে সেখানে সেখানে ছিল তাদের মতানুসারে। এইরকম ধরনের একটি কুণ্ডলীটি কিরকম? উত্তপ্ত বাষ্পযুক্ত কুণ্ডলী ছিল। ঠিক এইরকমই কুণ্ডলীগুলো মহাবিশ্বে আরো ছিল। আমরা জানি যে মহাবিশ্বের সূর্য কিন্তু কেবলমাত্র এক নক্ষত্র নয়, সূর্য ছাড়াও এর থেকে কয়েক লক্ষ বা কয়েক কোটি গুণ বড় কিন্তু বড় বড় নক্ষত্র রয়েছে। প্রত্যেকটা নক্ষত্রের একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। কক্ষপথ আমরা জানি যে পৃথিবী যে শুধুমাত্র গ্রহগুলোর যে কক্ষপথ রয়েছে তা নয়, গ্রহগুলো যদি কেবলমাত্র পরিক্রমণ করছে তা নয়, নক্ষত্রগুলোরও কিন্তু একটা কক্ষপথ রয়েছে। এবং নক্ষত্রগুলো কোনো একটা নক্ষত্রকে হয়তো সেন্টার করে তার চারপাশে এই সৌরজগৎকে নিয়েই ঘুরছে। ঠিক এইরকম একটি কুণ্ডলী ছিল, বাষ্পযুক্ত জ্বলন্ত উত্তপ্ত কুণ্ডলী ছিল। এই কুণ্ডলীর পাশ দিয়ে বড় একটা আগন্তুক নক্ষত্র, বড় এই সৌরজগতের চাইতে, এই কুণ্ডলীর চাইতে, তখন কিন্তু সৌরজগৎ সৃষ্টি হয়নি, এই কুণ্ডলীর চাইতে বড় আকৃতির একটা আগন্তুক নক্ষত্র, মানে বাইরের থেকে বড় নক্ষত্র তার কক্ষপথ দিয়ে যাওয়ার সময় এর পাশাপাশি চলে আসে। আমরা জানি বিশ্বের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে, নিজের দিকে টানার চেষ্টা করে। যে বস্তুটা বড় সেই বস্তুটা ছোট বস্তুটাকে টেনে নেয়। ঠিক একটা বড় নক্ষত্র এর পাশ দিয়ে যাওয়ার সময় এই কুণ্ডলীর কিছুটা অংশ টেনে নেয় তার জোয়ারি বলের প্রভাবে, তার আকর্ষণ বলের প্রভাবে। জোয়ারের বল সৃষ্টি হয়, যার প্রভাবে এই কুণ্ডলী থেকে কিছুটা অংশ বাইরের দিকে ছিনিয়ে নেয়। বেশ কিছুটা অংশ তার সঙ্গে সঙ্গে নিজের দিকে চলে গেল, কিছুটা অংশ যাওয়ার সময় এই নীহারিকার কাছে ফিরে গেল, আর মাঝ বরাবর অংশ কিছুটা কিন্তু ভারসাম্যহীন হয়ে ঠিক এইরকম জায়গাতে এসে পড়ল। এইরকম জায়গাতে এই কুণ্ডলীর মাঝে বা নীহারিকার মাঝে, এটা কিন্তু কুণ্ডলী, তিনি কিন্তু নীহারিকা বলেননি। এই কুণ্ডলীর কাছাকাছি, মাধ্যাকর্ষণ শক্তি তার কাছাকাছি, টানের কাছাকাছি এই কুণ্ডলীর চারপাশে কিন্তু ঘুরতে লাগে। এই ঘুরতে 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 ধীরে ধীরে এইগুলো কিন্তু শীতলীভবন হয়েছে। ধীরে ধীরে শীতলীভবন এটারও হয়েছে, শীতলীভবন এই পদার্থগুলো রয়েছে। তো এই ধরনের পদার্থগুলো ধীরে ধীরে শীতলীকরণ হওয়ার কারণে এইগুলো থেকে বিভিন্ন ধরনের গ্রহগুলি সৃষ্টি হয়েছে। আর যে সমস্ত অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ছিল, ছোট ছোট কণাগুলি থেকে গ্রহের পাশে আর অন্যান্য গ্রহগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। এই যে কণাটা বাইরে থেকে বেরিয়ে আসলো, এই কণাটা যে বাইরে থেকে সূর্যের আগন্তুক নক্ষত্রের আকর্ষণের বলের প্রভাবে কিন্তু যে বাইরের দিকে বেরিয়ে আসলো, এইটুকু কণাকেই বলছে গ্রহকণিকা। গ্রহকণিকা এই গ্রহকণিকাগুলি পরবর্তীকালে শীতল হয়ে ঠান্ডা হয়ে এই গ্রহগুলির সৃষ্টি হয়েছে। আর গ্রহগুলির পাশের ছোটখাটো ছোট্টখাটো কিছু টুকরোগুলো থেকে এই উপগ্রহগুলির সৃষ্টি হয়েছে, যা গ্রহের চারপাশে
আবর্তন করছে। এই তত্ত্বটা দিয়েছিলেন চেম্বারলিন ও মোল্টন। আবার বলছি, তাদের কয়েকটা কথা মনে রাখলেই হলো, যে তারা মনে করেছিলেন যে সৌরজগৎ যেখানে ছিল সেখানে একটি বাষ্পীয় উত্তপ্ত জ্বলন্ত একটা কুণ্ডলী ছিল। এই কুণ্ডলী ছিল, এর পাশ দিয়ে একটি নক্ষত্র যাওয়ার সময় জোয়ারের বলের প্রভাবে কিছুটা অংশ ছিটে এসে কিছুটা অংশ নিয়ে চলে যায় আগের নক্ষত্রটা, কিছুটা কাছের অংশটুকু এর কাছে চলে আসে এই কুণ্ডলীর কাছে, আর বাকি অংশটুকু ভারসাম্যহীন হয়ে পড়ে, দিয়ে তার আকর্ষণে কিন্তু এই তার চারপাশে ঘুরতে শুরু করে, দিয়ে শীতল হতে শুরু করে। শীতলীকরণের কারণেই কিন্তু এইগুলি থেকে গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। এরাই কিন্তু এই কুণ্ডলীটুকু অংশটুকু মাঝ বরাবর সূর্যরূপে অবস্থান করছে, আর তার চারপাশে ঘুরতে রয়েছে গ্রহগুলো, এবং সূক্ষ্ম ছোট ছোট কণাগুলো থেকে উপগ্রহগুলোর সৃষ্টি হয়েছে, যেগুলি পৃথিবী বা পৃথিবীর মতো গ্রহগুলোর চারপাশে পরিক্রমণ করছে। জিন্স আর জেফ্রিজের কথাতে আসি এবার। এরা মোটামুটি ভাবে এই গ্রহকণিকার থিওরিটাকে একটু তারা মডিফাই করার চেষ্টা করেছে। এই গ্রহকণিকা মতবাদটি কিন্তু 1904 সালে দেওয়া হয়েছিল, 1904 সালে। আর এই জিন্স এবং জেফ্রিজ তাদের জোয়ারি মতবাদটি দিয়েছেন 1918 সাল থেকে 1919 সালের মাঝে। মানে এদের পরে এই চেম্বারলিন আর মোল্টনের তত্ত্ব দিয়েছিলেন তারপরে। তার মানে এদের তত্ত্বটাকে মোটামুটি ভাবে তিনি কিন্তু দুজন মিলে, একজন জিন্স আর একজন জেফ্রিজ, তারা এই তত্ত্বটার কিছু ভুল ভ্রান্তিগুলোকে সঠিক আকারে তুলে ধরতে তারা কিন্তু চেষ্টা করেছিলেন। তো এই জিন্স এবং জেফ্রিজ বলেছিলেন যে সূর্য কিন্তু ছিলই, সূর্য প্রথম থেকেই ছিল। তাদের মতে সূর্য কিন্তু প্রথম থেকেই ছিল। এই সূর্যের চাইতে একটা বড় নক্ষত্র, তার কক্ষপথ দিয়ে যাওয়ার সময় আর নির্দিষ্ট একটা কক্ষপথ ছিল। এই কক্ষপথ দিয়ে যাওয়ার সময় সূর্যের কাছাকাছি চলে আসে। সূর্যের কাছাকাছি আসার ফলে এই সূর্য থেকে কিছুটা অংশ, আমরা জানি যে বড় কোনো বস্তুর আকর্ষণ বল বেশি, একটু আগেই বললাম। এই জিন্স আর জেফ্রিজের কথা বলছি, এই থিওরিটা ওই মোটামুটি ভাবে চেম্বারলিন আর মোল্টনের থিওরিকেই মোটামুটি ভাবে এরা সমর্থন করেছেন। সমর্থন করে নিয়ে কিছুটা ভুল ভ্রান্তিগুলো ঠিক করার চেষ্টা করেছিলেন। এনারা বলছেন যে আগে থেকেই নক্ষত্র ছিল একটি, সূর্য নামে, আদি সূর্য যাকে বলা হতো, তারা কিন্তু আদি সূর্য বলেছে বা প্রাইমেটিভ সান। এর পাশ দিয়ে বড় একটি আগন্তুক নক্ষত্র সূর্যের চাইতে যাওয়ার সময় এই সূর্য থেকে এই বড় নক্ষত্রটা জোয়ারি বলের প্রভাব, আকর্ষণ বলের প্রভাবে, এই আকর্ষণ বলের প্রভাব কিন্তু সূর্যের উপরে পড়ে গেল। যে সূর্য থেকে কিছুটা অংশ, এই আকর্ষণ হলেই জোয়ার হয়। তোমরা জানো যে পৃথিবীতে দেখবে যে চাঁদ কাছে রয়েছে বলেই পৃথিবী চাঁদকে টেনে রেখেছে, ফলে পৃথিবীর চারিদিকে চাঁদটা ঘুরছে, কিন্তু চাঁদও পৃথিবীকে টানছে। চাঁদের যে দুর্বল অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে টানার চেষ্টা করছে, জলকে দিয়ে ফুলার চেষ্টা করছে, যে জোয়ার হয়। সেই জোয়ারটাই কিন্তু পড়ে গেছে সূর্যের উপরে। সূর্য থেকে জোয়ারের বলের প্রভাবে কিছুটা অংশ এইভাবে ফুলে যায়। যখন এই নক্ষত্রটা যাচ্ছিল ফুলে যায় জোয়ারে বলের প্রভাবে। এই নক্ষত্রটা কি চলে গেল, কিন্তু নক্ষত্রের আর সূর্যের মাঝে
একটি অংশ কিন্তু পটল আকৃতির হয়ে ঠিক এরকম হয়ে থেকে যায়। কিছুটা অংশ ওই আগের থিওরির মতোই এই বড় নক্ষত্রটা কিছুটা অংশ নিয়ে চলে যায়, কিছুটা সূর্যের কাছে, যেটুকু অংশ সূর্যের কাছে চলে আসে, আর মাঝ বরাবর অংশটা কিন্তু থেকে যায়, যে অংশটির নাম মোটামুটি ভাবে পটল আকৃতির অংশ। এই অংশটুকু এই সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সূর্যের চারপাশে কিন্তু ঘুরতে থাকে, ধীরে ধীরে শীতলীকরণ হতে থাকে, ঠান্ডা হতে থাকে। যত ঠান্ডা হতে থাকে ততই কিন্তু এই বলয়গুলিতে এক একটি করে গ্রহের সৃষ্টি হতে লাগলো। এক এক সময় যত শীতলীকরণ হতে লাগলো এই গ্রহগুলো কিন্তু এক একটা থেকে এক একটা পরস্পর পরবর্তীতে ছুটে গেল, দিয়ে বর্তমানে যে এখন সৌরজগৎ রয়েছে, এই সৌরজগৎ ঠিক এরকম ভাবে হতে লাগলো। এই তত্ত্বটা দিয়েছেন জিন্স এবং জেফ্রিজ, মানে মুল্টন আর চেম্বারলিন আর মুল্টনের তত্ত্বটাকে কিছুটা সংশোধন করার চেষ্টা করেছেন। তাদের তত্ত্বে দেখো, এই তত্ত্বের কিন্তু একটা ভালো দিক রয়েছে। আমরা জানি যে মাঝের গ্রহগুলো যেমন শনি, বৃহস্পতি, এই গ্রহগুলো কিন্তু আয়তনে বড়। আবার শেষের গ্রহ যেরকম নেপচুন, প্লুটো, আবার ফের এই প্রথমে সূর্যের কাছাকাছি গ্রহগুলো কিন্তু ছোট। বুধ তোমরা জানো ছোট গ্রহ, সব চাইতে ছোট গ্রহ। এই গ্রহ এই মোটামুটি ভাবে এই জিন্স আর জেফ্রিজের জোয়ারি তত্ত্ব অনুসারে কিন্তু এই তত্ত্বটা ব্যাখ্যা করা যায় যে গ্রহগুলোর যে আয়তন রয়েছে, এই আয়তনটা ব্যাখ্যা করা যায় যে পটল আকৃতির একটা অংশ গেছে, পটল আকৃতির অংশের মাঝ বরাবর অংশগুলো কিন্তু বড় হবে, আর দুই পাশের গুলো কিন্তু জেনারেলি যদি আমরা ছোট ছোট করে কাটি তাহলে কিন্তু ছোট হয়ে যায়। এইগুলি থেকে গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। তো তোমাদের এই চেম্বারলিন মুল্টনের গ্রহ কণিকা মতবাদ, জিন্স জেফ্রির জোয়ারি মতবাদ, এগুলো হয়তো 3 মার্কের আসতে পারে, আর কান্ট আর লাপ্লাসের থিওরিগুলো 5 মার্কের পড়ে আসবে। তো ওই দুটো থিওরি তোমরা ভালো করে দেখবে। আবার বলছি, এই গ্রহ কণিকা বা এই গ্রহ কণিকা কথাটি কিন্তু পরীক্ষাতে আসতে পারে 1 মার্কের অথবা 2 মার্কের। যে গ্রহের কণা, আদি কণা, যে সমস্ত কণাগুলি দিয়ে গ্রহ সৃষ্টি হয়েছে, তাহলে এখানে এই অবশ্যই চেম্বারলিন আর মুল্টনের কথাটা বলবে যে চেম্বারলিন আর মুল্টনের তত্ত্ব অনুসারে গ্রহ সৃষ্টির আদি কণাগুলিকে বলা হয় গ্রহ কণিকা, যেগুলি ওই ঘূর্ণয়মান কুণ্ডলী থেকে পরবর্তীকালে বাইরের দিকে জোয়ারি বলের প্রভাবে ছিটকে এসে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলি সৃষ্টি হয়েছে। ওই পদার্থগুলিকে বলা হয় গ্রহ কণিকা। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই।